আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সবার অপেক্ষার দিন শেষ হবে ইনশাআল্লাহ। সবার অপেক্ষার দিন শেষ হবে বলতে অনেকেই রিকোয়েস্ট করেছেন রাইট ফর্ম অফ ভার্বটা ক্লিয়ার করে বোঝানোর জন্য। কারণ রাইট ফর্ম অফ ভার্ব ইংরেজি গ্রামারের এতই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটি একদম ক্লাস 5 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন সব সব ক্ষেত্রেই এখান থেকে প্রশ্ন থাকেই এবং থাকবেই। রাইট ফর্ম অফ ভার্ব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেন ইনশাআল্লাহ। রাইট ফর্ম অফ ভার্ব আমরা খুব সহজে কিভাবে আনসার করা যায় পরীক্ষার খাতায়, সেই টেকনিক গুলো বা সেই শর্টকাট গুলো আজকের ক্লাসে শিখিয়ে দিব পরিপূর্ণভাবে। দেখেন, আপনার যে বোর্ড বই বা যে গ্রামার বইটি, বাজারের যে প্রচলিত বইগুলো আছে, নবদূত, লেকচার, পাঞ্জেরির যে বইগুলো আছে, এই বইগুলোতে আপনি যদি দেখেন, এই বইগুলোতে প্রায় অনেক বইতে 50 আপ বা 40 আপ এরকম রাইট ফর্ম অফ দ্য ভার্বের রুলস কিন্তু দেওয়া আছে। এখন একটা স্টুডেন্টের পক্ষে কোনোভাবেই এই 40-50টা রুলস কিন্তু মুখস্থ করে রাখা সম্ভব না। কিন্তু দেখেন, এই 40-50টা রুলস যদিও থাকে, 40-50টা রুলস ব্যবহার করে আমরা একটা ভার্বকে কয়টা ফর্মে রূপান্তর করতে পারি? কথা বুঝেন নাই তো? একটা উদাহরণ দেখেন। ধরুন আমরা একটা ভার্ব লিখলাম যে গো। গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া। এই গো ভার্বটাকে আমরা আর কয়টা রূপে রূপান্তর করতে পারবো? রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? ভার্বের সঠিক রূপের ব্যবহার, অর্থাৎ সঠিক স্থানে সঠিক রূপটা বসানো ভার্বের, তাই তো? আচ্ছা, এই গো ভার্বটাকে আমরা কয়টা রূপান্তর করতে পারবো? যেমন আমরা আর কি লিখতে পারবো? ধরেন লিখতে পারবো হচ্ছে গোস। তারপর আর কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে গোয়িং। তারপর কি লিখতে পারবো? ওয়েন্ট। আর কি লিখতে পারবো? গন। তারপরে কি লিখতে পারবো? ধরেন আমরা যেহেতু রাইট ফর্ম অফ ভার্বের রুলসই পড়েন না কেন, আপনাকে এই 6টা রূপেই রূপান্তর করতে হবে। সুতরাং আমরা যদি এই 40-50টা গতানুগতিক রুলস মুখস্থ না করে এই ভার্বটা, এই 6টা কিভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ অথবা এই 6টা রূপ কখন কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে এই জিনিসটা যদি শিখে ফেলতে পারি, তাহলে কি আমাদের 40-50টা রুলস মুখস্থ করার দরকার আছে? অবশ্যই নাই। অর্থাৎ আমরা এই গো ভার্বটা কোথায় কিভাবে কখন ব্যবহার করতে হয় এই জিনিসটা জানবো, অথবা এই গো ভার্বের গোস ফর্মটা কোথায় ব্যবহার করা হয় এটা জানবো। আবার এই গোস থেকে কখন গোয়িং হয়, কখন ওয়েন্ট হয়, কখন গোন হয়, কখন টু গো হয়, এই জিনিসগুলো যদি আমরা একটু ধারণা রাখি, তাহলে আমাদেরকে শুধুমাত্র 6টা শর্টকাটের মাধ্যমেই পুরো রাইট ফর্ম অফ ভার্বটা আমরা ক্লিয়ার করতে পারবো। দেখেন, আমরা যদি ধারাবাহিকভাবে একটু বলি, এই যে গো ভার্বটা আছে, এটা কোন টেন্সে বসে? প্রেজেন্ট টেন্স। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের যখন শূন্যস্থান আমরা দেখবো বা প্রেজেন্ট টেন্সের বাক্যটা যখন দেখবো, তখন অবশ্যই আমরা প্রথমে গো চিন্তা করব। লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের দিকে, সাবজেক্ট কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? গোস লিখতে হবে। কারণ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে কি হবে? এস বাই এস সংযুক্ত হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে আবার গো থেকে গোই থাকবে কিনা, এখানে কিন্তু কিছু রুলস আছে। যেমন এই যে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, মাস্ট বি, নিড, নিয়ার, ডিয়ার, এই ভার্বগুলো থাকলে শূন্যস্থানের পরে শূন্যস্থানের সামনে যদি এই মডাল অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে এগুলোর পরের যে ভার্বটা, এটার বেস ফর্ম বসবে, অর্থাৎ গো গুই থাকবে। সেক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেন্টেন্সটা কি অ্যাক্টিভ সেন্টেন্স নাকি প্যাসিভ সেন্টেন্স। যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় তবেই শুধুমাত্র গো বসবে। আবার প্যাসিভ সেন্টেন্স হলে কিন্তু একটা বি বসবে এবং বি থ্রি হয়ে যাবে, অর্থাৎ বি গন হয়ে যাবে তখন আমাদেরকে, ঠিক আছে? কারণ প্যাসিভ সেন্টেন্স নিজে ভার্বের কাজটা করতে পারে না, অবজেক্টের মাধ্যমে করায়, এইভাবে। আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট কোন টেন্সে হয়? পাস্ট টেন্সে হয়। আবার গোয়িং কখন হয়? কন্টিনিউয়াস টেন্সে। 12টা টেন্সের যে স্ট্রাকচার আছে, এর মধ্যে কয়টা? 6টাই কিন্তু আমাদের এখানে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? 6টা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই কন্টিনিউয়াস এর ব্যবহারটা শিখতে পারলেই আমরা রাইট ফর্ম অফ ভার্বের অনেকটা কভার করে ফেলতে পারবো। তারপরে আছে হচ্ছে গন। এই গনটা হচ্ছে ভি থ্রি। মনে রাখবেন যে সেন্টেন্সের মধ্যে, অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যদি কখনো বি থ্রি অর্থাৎ ভার্বের থ্রি ফর্ম বসতে হয়, সেক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকতে হবে। অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যদি কখনো ভি থ্রি থাকতে হয়, তাহলে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে। তাহলে যখন রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা এই গোটা দেখব, তার আগে যদি হ্যাভ দেখি অথবা এই তিনটার যে কোনো একটা ওয়ার্ড দেখি, অবশ্যই আমরা এখানে ভি থ্রি বসাবো না। তাহলে এইভাবে বিশ্লেষণ করে যদি রাইট ফর্ম অফ ভার্ব পড়া যায়, রাইট ফর্ম অফ ভার্বে আর কি কোনো কনফিউশন থাকার সম্ভাবনা আছে? অবশ্যই নাই। তাহলে আমাদেরকে এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে, তাহলে এই রাইট ফর্ম অফ ভার্ব সহজে আনসার করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে দেখেন, আমরা টু গো কখন লিখবো? টু গো লিখবো হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান কে কি বলে? ইনফিনিটিভ ভার্ব।